কাতারের মহিলা আর তার যুবতী মেয়েরা ফিটকিরি দিয়ে আসলে কি করে এটা জানলে তোমাদের হুঁশ উড়ে যাবে। আমার বর কাতারে চাকরি করত, আর তার মালকিন রোজ ফিটকিরি চাইতো, আর সেটাকে তেলের মধ্যে মিশিয়ে রাখতো এবং রাত হতেই সেটাকে নিজের সাথে ঘরে নিয়ে চলে যেত। এটা দেখে আমি অনেক অবাক হয়ে যেতাম। একদিন এই রহস্য জানার জন্য আমি তার ঘরে লুকিয়ে যাই। তারপর সেই মহিলা ফিটকিরি নিয়ে। আমার নাম জয়িতা। বিয়ের আগে আমি একটি গরিব পরিবারের মেয়ে ছিলাম। আমি গ্রামে থাকতাম, কিন্তু তারপরেও আমি গ্রামের সরকারি স্কুলে ক্লাস 12 অবধি পড়াশোনা করেছি। আমি খুব সুন্দর দেখতে না হলেও মোটামুটি ছিলাম। আমি বাড়ির মধ্যে সব থেকে বড় হওয়ার কারণে মা বাবা আমার বিয়ে দেওয়ার জন্য সবসময় তাড়াহুড়ো করত। তাছাড়া গ্রামে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আমার মা বাবা যখন আমার জন্য সম্বন্ধ খুঁজছিল, তখন পাশের গ্রাম থেকে আমার জন্য একটা সম্বন্ধ এসেছিল। সম্বন্ধ অনেক ভালো ছিল, ছেলে গ্রামেরই ছিল, কিন্তু সে কাতারে চাকরি করত। তার চাকরিটা খুব ভালো ছিল। আমার বাড়ির লোকেদের এই সম্বন্ধ পছন্দ হয়ে যায়। ছেলে শিক্ষিত ছিল, তবেই তো সে অন্য দেশে চাকরি পেয়েছিল। আমিও এটাই চাইতাম যে আমার বিয়ে কোনো শিক্ষিত ছেলের সাথে হোক। এই সম্বন্ধ ঠিক হলে আমার সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার বাড়ির লোকেদেরও এই সম্বন্ধে ভীষণ পছন্দ ছিল। আমার হবু বর অনেক বছর ধরে কাতারে চাকরি করত। সে বাড়ির মধ্যে সবথেকে বড় ছেলে ছিল, আর তার আরও 3 ভাই বোন ছিল। তার একজন অবিবাহিত ভাই আর 2 জন ছোট বোন ছিল। আমার হবু বরের বাবা কিছু বছর আগে মারা গিয়েছিলেন, কিন্তু মায়ের আশীর্বাদ তখনও তার মাথার ওপর ছিল। আমাদের সম্বন্ধ ছবি দেখে ঠিক করা হয়েছিল। আমার ফটো ছেলেকে দেখানো হয়েছিল, আর ছেলের ফটো আমাকে দেখানো হয়েছিল, কারণ ছেলে কাতারে চাকরি করার জন্য বারবার এখানে আসতে পারবে না। ছেলের বাড়ি থেকে এটাই শর্ত ছিল যে তাদের ছেলে একেবারে বিয়ের সময়ই ফিরবে। আর এই সম্বন্ধটা আমার বাবার এক বন্ধু এনেছিল। সেজন্য ছেলেটার ব্যাপারে আমি কিছুই জানতাম না। সে আমার কাছে একদম অচেনা ব্যক্তি ছিল। 2 পরিবারের মতে আমাদের সম্বন্ধ পাকা হয়ে যায়। এর কিছুদিনের মধ্যে আমাদের বিয়েও হয়ে যায়। বিয়ের প্রথম রাতে আমি যখন আমার বরকে প্রথমবারের জন্য দেখি, তার ব্যবহার আমার অনেক পছন্দ হয়েছিল। আমার শ্বশুরবাড়িতে সব ঠিকই ছিল। শ্বশুরবাড়ির ঘর একটু ছোট ছিল, কিন্তু আমার বরের উপার্জন ভালো ছিল। সেই জন্য আমার মা আমাকে বুঝিয়েছিল যে ঘর ছোট বড়তে কোনো ব্যাপার না, বরের উপার্জনটাই আসল ব্যাপার, সেটা ভালো হওয়া দরকার। আমিও এই কথাটা মেনে নিই। বিয়ের 4 দিন পরেই বর তার নিজের জামা কাপড় গোছাতে শুরু করে দেয়, কারণ তাকে কাতারে ফিরে যেতে হবে। এই কথা শুনে আমি কাঁদতে থাকি, কারণ আমার বিয়ের মাত্র 3-4 দিনই হয়েছিল, আর এর মধ্যে আমার বর আমাকে একা ফেলে কাতারে চলে যাচ্ছিল। আমি তাকে ছেড়ে এখানে একা কি করে থাকবো? আমরা তো একে অপরকে এখনো ভালো করে চিনতেই পারিনি। আমি আমার সারা জীবন আমার বরের সাথে কাটাতে চাইতাম। বিয়ের আগে আমি জানতাম যে আমার বর বেশ কিছু বছর ধরে কাতারে চাকরি করে, কিন্তু বিয়ের 3-4 দিন পরেই যখন সে কাতারে ফিরে যেতে চাইল, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ আমি জানতামই না যে সে এত তাড়াতাড়ি কাতারে ফিরে যাওয়ার কথা ভাবছে। আমি ভেবেছিলাম যে সে অন্তত 2 মাস এখানে থাকবে, আমাকে সময় দেবে, তারপর যাবে, তার সাথে ভালোভাবে কথা বলতে পারবো। কিন্তু এই সব কিছু না হয়ে সে বিয়ের 3-4 দিনের মধ্যেই ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করতে থাকে। আমি চোখের জল নিয়ে বরকে বলেও ছিলাম যে আমি তোমাকে ছাড়া এখানে একা থাকতে পারবো না। সে আমার কথা শুনে বলে, আমি যেতে বাধ্য, আমার কিছু করার নেই, আমি সেখানে চাকরি করি, আর খুব বেশি দিন আমি এখানে থাকতে পারবো না, তাহলে আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে 2 মাসের ছুটি নিয়েই এসেছিলাম, কিন্তু কোম্পানি থেকে হঠাৎ ফোন করে বলে যে আমার ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। হয়তো সেখানে কাজের চাপ অনেক বেশি, সেজন্য তারা আমাকে বারবার ফোন করছে। এইটা শুনে আমি অনেক কেঁদে দিই, আর রেগে গিয়ে মনে মনে ভাবতে থাকি যে কোনো বিদেশি ছেলেকে আমার বিয়ে করাই উচিত হয়নি। বিদেশি ছেলেকে বিয়ে করে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, এটা আমি আজ খুব ভালো করে বুঝতে পারছিলাম।
আমার বর তার নিজের জামা কাপড় গুছিয়ে নেওয়ার পর বলে, আমি একটু বাজারে যাচ্ছি। যখন সে ফিরল তখন আমি দেখলাম যে সে প্রায় 15-20 কিলো ফিটকিরি নিয়ে এসেছে, আর আমাকে বলল, এইসব ফিটকিরি আমার ব্যাগে রেখে দাও। এত ফিটকিরি একসাথে দেখে আমি অবাক হয়ে যাই আর জিজ্ঞেস করি, তুমি এগুলো দিয়ে কি করবে গো? এটা তো অনেক ফিটকিরি, এটা দিয়ে তুমি কি করবে? আর এতে তো তোমার ব্যাগের ওজনও অনেক বেড়ে যাবে, আর তাছাড়া আলাদা করে ফিটকিরির জন্য পয়সাও দিতে হবে। সেখানেও কি আমাদের এখানের মতো নোংরা জল পাওয়া যায়, যেটা পরিষ্কার করার জন্য কি তুমি ফিটকিরি নিয়ে যাচ্ছ? আমি আমার মতো করে বরকে এইসব প্রশ্ন করি, কারণ আমার মা বাসন পরিষ্কার করার জন্য বাসনে ফিটকিরি দিয়ে তারপর জল দিয়ে পরিষ্কার করে নিত। কারণ আমাদের পাড়ায় নোংরা জল আসতো। মা বলতো, এরকম করলে বাসন পরিষ্কার হয়ে যায় আর জলে থাকা নোংরাও শেষ হয়ে যায়। আমার কথা শুনে সঞ্জয় হাসতে থাকে আর বলতে থাকে, তোমার পাড়ায় এটা বাসন পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারে, তবে আমাদের ওখানে বিশুদ্ধ জল পাওয়া যায়, যেটা একদম পরিষ্কার থাকে। কাতারের মহিলারা এটা অন্য কাজে ব্যবহার করে। আমি এই ব্যাপারটা নিয়ে খুব একটা কিছু জানতাম না। আমি শুধু জানতাম সেখানে এর দাম অনেক। কাতারের মহিলা ফিটকিরি দ্বিগুণ দামে কেনার জন্য তৈরি থাকতো। প্রায় কাতারের সব মহিলার বাড়িতেই ফিটকিরি থাকতো। আমি যখনই এখানে আসি ফেরার সময় ফিটকিরি নিয়ে যাই। আমি সঞ্জয়ের কথা শুনে আশ্চর্য হয়ে যাই। আমাদের এখানে তো সব দোকানে অনেক ফিটকিরি কিনতে পাওয়া যায়। তবে এখন আমি এসব কথা ভুলে সঞ্জয়ের জন্য চিন্তা করছিলাম। আমার জন্য সবচেয়ে বেশি কষ্টের ছিল এটা যে আমার বর আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তার ব্যাগে ফিটকিরি রেখে দিই। আমি রাতে সঞ্জয়কে বলি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে তোমার কাছে নিয়ে যেও। আমি এত কাঁদছিলাম, আমার কান্না থামছিলই না। এখনো পর্যন্ত আমরা আমাদের জীবন ঠিক করে শুরুই করতে পারিনি, আর এত তাড়াতাড়ি বিদায়ের সময়ও চলে এলো। সঞ্জয়কে ছাড়া শ্বশুর বাড়িতে থাকতে হবে এটা ভেবেই কেমন দম বন্ধ হয়ে আসছিল। আমার এত কান্না দেখে সে বলল, তুমি এত চিন্তা করো না, আমি সেখানে যেতেই তোমার যাওয়ার ব্যবস্থা করব। আমি জানতাম এগুলো সব মিথ্যে প্রতিশ্রুতি, কিন্তু চোখের জল ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার 2জন ছোট ননদ ভীষণ চালাক ছিল। শাশুড়ি অসুস্থ থাকার কারণে খুব বেশি ঘর থেকে বের হতে পারতো না, কিন্তু আমার 2 ননদ আমার ওপর নজর রাখতো। তারা ভাবতো আমি হয়তো কাঁদার নাটক করছি। তারা বলতো তারাও তো এতদিন তাদের ভাইকে ছেড়ে আছে। যাই হোক, সঞ্জয় চলে যায়। যখনই সঞ্জয় ফোন করত তখনই তার 2 বোন মিলে আমার নামে অনেক অভিযোগ করত। আমার বর এসব কথায় অনেক বিরক্ত হয়ে যেত, কারণ সে আমাকে ছাড়া সেখানে ছিল, আর তারও আমাকে ছাড়া একা সেখানে ভালো লাগতো না। সে রোজ আমার সাথে ফোনে কথা বলতো আর বলতো, জয়িতা, তোমাকে ছাড়া এখানে আমার কোনো কাজে মন লাগছে না, তোমার কথা ভীষণ মনে পড়ে। তোমার সাথে কাটানো সেই 3-4 দিনের কথা এখনও আমার মনে পড়ে, কিন্তু পরের মুহূর্তেই উদাস হয়ে যাই। কিছুদিন পর একদিন আমার বর আমাকে এমন একটা কথা বলে যেটা শুনে আমি অনেক খুশি হয়ে যাই। সে বলে সে আমাকে তার নিজের কাছে কাতারে নিয়ে যাবে। সে সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। সে আমার সমস্ত ডকুমেন্টসও পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে আমি যতটাই খুশি হয়েছিলাম, আমার ননদরা ততটাই রেগে যাচ্ছিল। তারা চাইতো যে তাদের ভাই তাদেরকেও কাতারে ডেকে নিক। আমি আমার ননদদের এড়িয়ে নিজের জামা কাপড় গোছাতে শুরু করে দিই। আমি সঞ্জয়কে জিজ্ঞাসা করি, যাওয়ার সময় তোমার জন্য কিছু নিয়ে যাব? তখন সে বলে, তুমি আমার জন্য 20 কিলো ফিটকিরি নিয়ে আসবে। আমি শুনে অবাক হয়ে যাই যে এই তো কিছুদিন আগে সঞ্জয় 15 থেকে 20 কিলো ফিটকিরি নিয়ে গেল, এখন আবার আমাকে 20 কিলো ফিটকিরি নিয়ে যেতে বলছে। আমি এত ফিটকিরি কি করে নিয়ে যাব? আমার জামা কাপড় দিয়েই তো ব্যাগ ভরে গেছে। তার ওপর 20 কিলো ফিটকিরি নিয়ে যেতে গিয়ে ব্যাগ এত ভারী হয়ে গেছিল যে বারবার আমাকে পেছনে ঝুঁকতে হচ্ছিল। আমি এটাই ভাবতে থাকি, কি জানি এত ফিটকিরি নিয়ে কাতারের মহিলারা কি করে। এত ভারী ভারী জিনিস বয়ে নিয়ে যাওয়া আমার জন্য খুব কঠিন হয়ে গেছিল। কিছু ঘন্টা জার্নির পর আমি কাতারে আমার বরের কাছে পৌঁছে যাই। এয়ারপোর্টে বরকে দেখে আমি অনেক খুশি হয়ে যাই,
কিন্তু আমার বর আমাকে জিজ্ঞাসা করে ফিটকিরি এনেছি কিনা। তার এই কথা শুনে আমার মনটা ভেঙে যায়। তার আমার থেকে বেশি ফিটকিরির চিন্তা ছিল, অথচ তার সাথে দেখা করার জন্য আমি অনেক বেশি আগ্রহী ছিলাম। আমি চুপচাপ ফিটকিরি ভর্তি ব্যাগ তাকে বের করে দিয়ে দিই। না জানি সেই ফিটকিরির ব্যাগ সে কাকে দিয়ে এসেছিল। ফেরার সময় তার কাছে অনেক টাকা ছিল। যখন সে আমাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায় তখন সে আমাকে অনেক ভালোবাসে আর আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। তাকে কোনো প্রশ্ন করার সুযোগই আমি পাইনি। তারপর আমি ভুলেই গিয়েছিলাম জিজ্ঞাসা করতে যে সে এত ফিটকিরি কি করে। যখন কথায় কথায় ফিটকিরির প্রসঙ্গ ওঠে তখন আমি আমার বর সঞ্জয়কে জিজ্ঞাসা করি যে ফিটকিরি তুমি কাকে দিয়ে এলে। নিজের বরের কথায় আমি সব কিছু ভুলে গেছিলাম। সত্যি কথা বলতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার বর আমাকে তার নিজের কাছে ডেকেছে। 2 মাস আমার বরের সাথে আমার খুব ভালোভাবে কেটেছিল। 2 মাস কি করে কেটে গেল জানতেই পারলাম না। কিন্তু 2 মাস পর আমার বর বলে এখন তোমাকে এখানে রাখা আমার পক্ষে সম্ভব নয়, ভালো হবে এটা যদি তুমি নিজের দেশে ফিরে যাও। সঞ্জয়ের কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় আর আমি বলি তুমি এসব কি কথা বলছো? তোমাকে ছাড়া সেখানে থাকা আমার জন্য ভীষণ কষ্টকর। আমি আমার সব আত্মীয়দেরও বলে এসেছি যে আমি সারা জীবনের জন্য বরের সাথে থাকতে যাচ্ছি, তোমার সাথে কাতারেই থাকবো। তাছাড়া আমি সেখানে গিয়ে কি করব? সে বলে এখানে খরচা অনেক বেশি, বাড়িতে পাঠানোর জন্য কোনো পয়সা থাকছে না, নিজের পরিবারের দায়িত্ব আছে আমার বাবা মা পয়সার জন্য ফোন করছে আর বোনদের স্কুলের ফিস দিতে হবে, তারাও আমাকে রোজ রোজ ফোন করে বিরক্ত করছে আর তোমার জন্য আমার পয়সা খরচ হয়ে যাচ্ছে। আমি রেগে গিয়ে বরকে বললাম যদি এমন হয় তবে আমিও এখানে থেকে কোনো একটা চাকরি করব, আমি নিজের খরচ নিজে চালিয়ে নেব, কিন্তু আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। আমি একা একা সেখানে গিয়ে জীবন কাটাতে পারবো না। আমার কথা শুনে সঞ্জয় বলে এখানে কি চাকরি করবে তুমি? তুমি আবার কোনো কাজ পারো নাকি? অনেকক্ষণ ভাবার পর আমি বললাম যদি আমাকে লোকের বাড়ি বাসন মাজতে হয়, ঘর ঝাঁট দিতে হয় তাও দেব, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। সঞ্জয় আমার কথা ইয়ার্কি বলে মনে করে, কিন্তু আমি ফ্ল্যাটের আশেপাশের ঘরে কাজের সন্ধান করতে শুরু করে দিই। আমার খুব অল্প দিনের মধ্যেই লোকের সাথে চেনা পরিচিতি হয়ে যায়, কারণ আমরা যেখানে থাকি সেখানে অনেক ভারতীয় পরিবার থাকতো। সে সময় আমার পরিচিত মহিলাই আমার কাজে লাগে। 2-3টে পরিবারের খাবার বানানোর জন্য লোক মহিলা খুঁজছিল, সেজন্য তারা আমাকে তাদের বাড়িতে কাজে রেখে দেয়। চেনা পরিচিত মহিলারা আমাকে বলেছিল কাতারের লোক ভারতীয়দের হাতে রান্না করা খাবার ভীষণ পছন্দ করে আর শুধু ভারতীয়দেরই খাবার বানানোর জন্য কাজে রাখে। আমি একসাথে 3-4 বাড়িতে কাজ করার সুযোগ পেয়েছিলাম, এতে আমি অনেক খুশি ছিলাম। কারুর বাড়িতে শুধু আমি খাবার বানাতাম আর কারুর বাড়িতে শুধু বাসন মাজতাম। আমি ভালো পয়সা পাচ্ছিলাম কাজের জন্য, এটা যথেষ্ট ছিল যাতে আমি সঞ্জয়ের সাথে থেকে যেতে পারি। আমি খাবার তৈরি করতে খুব ভালো করে জানতাম, কারণ বিয়ের আগে থেকেই আমি খুব ভালো রান্না করতে জানতাম। আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে নানা রকমের খাবার তৈরি করতাম, সেগুলোই এখন আমার কাজে আসছিল। রাতে যখন সঞ্জয় বাড়ি ফেরে তখন আমি তাকে জানাই যে পাশের কয়েকটা বাড়িতে আমি খাবার তৈরি আর বাসন মাজার কাজ পেয়েছি আর তারা আমাকে নিজের বাড়িতে কাজ করার জন্য রেখেছে। এই কথা শুনে আমার বর অবাক হয়ে গিয়ে বলে তুমি তো সত্যি সত্যি কাজ খুঁজে নিলে, কিন্তু আমি তোমাকে অন্যের বাড়ি গিয়ে কাজ করার অনুমতি দিতে পারবো না। সঞ্জয় আমার সব খুশি এক মুহূর্তে শেষ করে দিল, কিন্তু আমি এত সহজে হার মেনে নেওয়ার মতো মেয়ে ছিলাম না। সঞ্জয়ের কথা শুনে আমি জোরে জোরে কাঁদতে থাকি। আমার চোখের জল সঞ্জয়ের মনকে নরম করে দিয়েছিল। এখন সে নিজেই আমাকে ছাড়া থাকতে চায় না। আমি খুব ভালো করে জানতাম আমার ননদরা আমার বরকে ভুল বোঝাচ্ছে, আমাকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য তারাই জোর করছে, আর তাই আমার বর বাধ্য হয়ে আমাকে তার থেকে আলাদা করে ভারতে পাঠাতে চাইছে, কিন্তু সে মন থেকে আমাকে পাঠাতে চায় না। আমি সব জেনে শুনে এত জোরে কাঁদতে থাকি যে সঞ্জয় আমাকে কাজ করার জন্য অনুমতি দিয়ে দেয়। আমার আনন্দের কোনো ঠিকানা ছিল না,
কারণ আমি এখন আরামে সঞ্জয়ের সাথে এখানে থাকতে পারি। আমি আনন্দে সঞ্জয়কে বুকে জড়িয়ে নিই। পরের দিন সে অফিস যাওয়ার সময় আমাকে বলল, যদি তুমি কাজ ঠিক করে বুঝতে পারো তবেই করো, না হলে দরকার নেই। আমি তাকে বলি যে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। সে যাওয়ার পর আমি আমার সব কাজ শেষ করে প্রতিবেশীর সাথে কাতারের সেই মহিলার বাড়িতে চলে গেলাম, যার বাড়িটা অনেক সুন্দর ছিল আর ভেতরটা একদম মহলের মতো ছিল। আমি দেখে অনেক বেশি অবাক হয়ে যাই। এখানকার লোকেদের ঘর অনেক বড় আর সুন্দর, আর মহিলারাও খুব মিশুকে। কিছু কিছু মহিলা তো হিন্দিও বুঝতে পারতো, কিন্তু বলতে পারতো না। তারা আমাকে ইশারায় বুঝিয়ে দিত যে কিভাবে খাবার তৈরি করতে হবে। কিন্তু প্রথম দিনই আমি একটি অদ্ভুত ঘটনা দেখি। যখন আমি মালকিনের রান্নাঘরে খাবার বানানোর জন্য গেলাম, তখন সেখানে একটা বড় বক্সে অনেকগুলো ফিটকিরি পড়েছিল। ফিটকিরি দেখে মনে পড়ে গেল যে আমি আর আমার বড় তো ভারত থেকে অনেক ফিটকিরি এনেছিলাম। না জানি সঞ্জয় ফিটকিরিগুলো কি করেছে, কি জানি এখানকার মহিলারা ফিটকিরি দিয়ে কি করে। কিন্তু এই প্রশ্ন আমি কাকে জিজ্ঞাসা করতাম, কারণ এই বাড়িতে যতগুলো চাকর ছিল তারা কেউই হিন্দি বুঝতে পারতো না, আর আমি ইংলিশ বলতে পারতাম না। আর সঞ্জয় প্রথমেই বলেছিল যে সে এই ব্যাপারে কিছুই জানে না। সঞ্জয়ও বলেছিল যে এখানকার মহিলারা ফিটকিরি নিয়ে কি করে তা সে জানে না। আমি এসব কথা ভাবতে ভাবতে 2-3 ঘন্টার মধ্যে খাবার বানিয়ে দিয়েছিলাম। তারপর আমি অন্য বাড়িতে খাবার বানানোর জন্য চলে যাই। আমি সেখানে গিয়েও একই জিনিস দেখি। সেখানকার রান্নাঘরে আগের থেকে অনেক বেশি ফিটকিরি পড়েছিল। আমার মনে খুব কৌতূহল সৃষ্টি হয় যে আসল ব্যাপারটা কি। ভারতে তো আমি এমন কিছু দেখিনি। আমি খাবার তৈরি করছিলাম, সে সময় একজন মহিলা রান্নাঘরে আসে এবং ফিটকিরি এক টুকরো নিয়ে জলের পাত্রে ফেলে দেয় এবং পাত্রটি ঢাকা দিয়ে এক কোণে রেখে দেয়। জানি না কেন সে জলের মধ্যে ফিটকিরি ডুবিয়ে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম না যে সে কেন এরকম করছে, কারণ সে এই কাজটি লুকিয়ে করছিল। আর আমি কাজ করতে করতে তাকে দেখে ফেলি। সে একদমই চাইছিল না যে আমি তাকে দেখি। এই ব্যাপারটা দেখে আমি আরও অবাক হয়ে যাই। এটা আমার প্রথম দিন ছিল, আর আমার দিন ভালোভাবেই কেটেছিল। আমি সব বাড়িতে খাবার বানিয়ে বাসন মেজে 6 থেকে 7 ঘন্টার মধ্যে ফ্রি হয়ে গেছিলাম। আর সঞ্জয় বাড়ি ফেরার আগেই আমি বাড়ি ফিরে এসেছিলাম। রান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগতো, তাই রান্না করা আমার কাছে খুব সহজ ব্যাপার বলে মনে হতো। রাতে বাড়ি ফিরে সঞ্জয় আমাকে অনেক প্রশ্ন করে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি যে কাজ অনেক ভালো হয়েছে আর আমার কোনো অসুবিধা হচ্ছে না কাজ করতে। তুমি চাইলে আমার সব মাইনে বাড়িতে পাঠিয়ে দিতে পারো, আমি শুধু তোমাকে চাই, আর আমি তোমার সাথে এখানে থেকে যেতে পারবো। আমার কথায় আমার বর হেসে দেয়। এসব শুধুমাত্র আমি তার সাথে থাকবো বলেই তো করছিলাম। সঞ্জয় রাতে খাবার খাওয়ার পর আমাকে ঘুরতে নিয়ে যায়। যবে থেকে কাতারে এসেছি তবে থেকে এই প্রথমবার সঞ্জয় আমাকে ঘুরতে নিয়ে গেল। তার সাথে ঘুরতে গিয়ে আমার অনেক শান্তি লেগেছে। না হলে এতদিন ধরে তো আমার মাথায় শুধু একটাই চিন্তা ছিল যে আমার বর আমাকে ভারতে ফেরত না পাঠিয়ে দেয়। সঞ্জয় নিজের সাথে আমাকে একটা বড় শপিং মলে কেনাকাটা করতে নিয়ে যায়। এত রঙিন পৃথিবী দেখে আমি হারিয়ে গিয়েছিলাম। মলে বড় বড় সোনার দোকান ছিল, আর ওখানকার মহিলারা অনেক সোনার গয়না পরত। এর আগে আমি কখনো কোনো মহিলাকে এইভাবে সোনার গয়না পরে ঘুরে বেড়াতে দেখিনি। আমি ভাবতাম হয়তো কাতারে বড় বড় ঘর ছাড়া আর কিছুই নেই, কিন্তু কাতার তো অনেক উন্নতি করেছে। আজ প্রথমবার আমি কাতারের পরিবেশ দেখছি। আমি অনেক অনেক কেনাকাটা করি, আর আমার বর আমাকে আইসক্রিম খাইয়েছিল। বাড়ি ফেরার সময় আমাদের সঞ্জয়ের এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। সে সঞ্জয়ের অফিসের বন্ধু ছিল, তার সাথে তার বউও ছিল। সে আমাকে তার বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা অনেক ভালো ছিল। তারা যখন জানতে পারে যে আমি প্রথমবারের জন্য ভারত থেকে এখানে এসেছি, তখন তারা পরের দিনই সঞ্জয় আর আমাকে ডিনারের জন্য নিমন্ত্রণ করে। তারাও কাতারে থাকে, কিন্তু তাদের হিন্দি অনেক ভালো। সঞ্জয় অনেক বারণ করেছিল যে আমরা ডিনারে আসতে পারবো না, কিন্তু তারা এত জোর করে যে সঞ্জয় তাদের নিমন্ত্রণ মেনে নেয়। কারণ আমি এখনো পর্যন্ত কাতারের লোকের হাতে তৈরি খাবার খাইনি।
কারণ আমি ভারতীয় ছিলাম আর আমি নিজেই রান্না করে খেতাম। আর প্রথমবার কারোর বাড়িতে খাবার খেতে যাব। পরের দিন আমি সব বাড়ির কাজ করে খাবার বানিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে তৈরি হয়ে গেছিলাম। সঞ্জয় বলে গেছিল যে সে তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসবে আর আমরা বন্ধুর বাড়ির জন্য রওনা দেব। তার বন্ধু আর বন্ধুর বউ অনেক ভালো করে আমাদের স্বাগত জানিয়েছিল। আমি তার বন্ধুর বাড়ি দেখে অবাক হয়ে যাই। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর ছিল, ভেতর থেকে তার থেকেও অনেক গুণ সুন্দর ছিল। তাদের আদরের দুজন ছেলে ছিল আর একটা ছোট্ট 3 মাসের মেয়ে ছিল। ছোট্ট মেয়েটাকে দেখে আমার অনেক ভালো লাগে, কারণ সে অনেক মিষ্টি দেখতে ছিল। সঞ্জয়ের বন্ধুর বউয়ের নাম ছিল আয়েশা। সে রান্নাঘরে খাবার তৈরি করছিল। আমিও তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সে হেসে বলল, বৌদি তুমি গিয়ে বসো, আমি এখনই খাবার তৈরি করে নিয়ে গিয়ে তোমাদের সাথে বসছি। আমি তার কথা এড়িয়ে গিয়ে বলি, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, এবং আমি তাকে সাহায্য করতে শুরু করি। আর তখনই আমার নজর আয়েশা বৌদির রান্নাঘরে রাখা ফিটকিরির ওপর পড়ে। সেও ফিটকিরি একটা বাক্সে ভরে রেখেছিল। বাক্স ট্রান্সপারেন্ট থাকায় বক্সের ভেতরে থাকা ফিটকিরি আমি দেখতে পাই। আমি ভাবলাম আয়েশাকে এই ফিটকিরির ব্যাপারে জিজ্ঞাসা করি, কিন্তু আয়েশাকে জিজ্ঞেস করতে আমি একটু অস্বস্তি বোধ করি, কারণ যে বাড়িতে আমি কাজ করি সেই বাড়ির মালকিনও লুকিয়ে ফিটকিরি জলে ডুবিয়ে রেখেছিল। কি জানি এর পিছনে কোন কারণ আছে। আয়েশা খাবার তৈরি করতে ব্যস্ত ছিল। আমি আর না থাকতে পেরে তাকে জিজ্ঞেস করি, ফিটকিরিগুলো এখানে কেন রাখা আছে? তোমরা এতগুলো ফিটকিরি দিয়ে কি করো? আমাদের ভারতে তো এত ফিটকিরি রান্নাঘরে রাখা হয় না। আমার কথা শুনে আয়েশার মুখের রং ফিকে হয়ে গেল আর সে তাড়াতাড়ি ফিটকিরির বাক্স তাকে তুলে আলমারিতে রেখে দিল। তার একটা অন্যরকম ব্যাপার ছিল। আমার কথার উত্তর না দিয়ে সে খাবার তৈরি করতে থাকে। আমিও চুপ হয়ে যাই, কারণ আমার আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করার সাহস হচ্ছিল না। আমার আর ভালো লাগছিল না। আয়েশা অনেক সুস্বাদু খাবার তৈরি করেছিল। ডিনার অনেক ভালো ছিল। আমরা তাদের অনুমতি নিয়ে নিজের বাড়িতে ফিরে আসি। তাদের বাড়ি গিয়ে আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু সারা রাস্তায় আমি ফিটকিরির কথা চিন্তা করতে করতে আসি। সঞ্জয় আমাকে চুপচাপ থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি সঞ্জয়কে সব কথা বলি, যে কিভাবে আমি এখানে সব বাড়িতে ফিটকিরির বড় বড় বাক্স দেখেছি, আর আজ আয়েশা রান্নাঘরে বড় বড় বাক্সে ফিটকিরি দেখেছি। কাতারের মহিলারা আসলে কি করে এই ফিটকিরি দিয়ে? আমার বর আমার কথা শুনে হেসে বলে, তোমরা মহিলারা ছোট ছোট বিষয়ে এত চিন্তা করো? এখানকার মহিলারা ফিটকিরি নিয়ে যা খুশি করুক, তাতে আমাদের কি? কিন্তু আমি এই সত্যিটার ব্যাপারে জানতে চাইতাম, কারণ ফিটকিরি তো আমাদের ভারতেও পাওয়া যায়, কিন্তু তারা তো কোনো এক্সপেরিমেন্ট করে না যতটা এখানে হয়। সঞ্জয় বলে, ঠিক আছে, আমি তোমাকে খোঁজ নিয়ে বলবো যে ফিটকিরি দিয়ে কি করে, তার পেছনের আসল কারণটা কি। দিন কাটতে থাকে। আমার কাজ খুব ভালোভাবে চলছিল। লোকের বাড়িতে খাবার বানানো এখন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আমার মা বাবা প্রতি 2-3 দিন অন্তর অন্তর আমার সাথে ফোনে কথা বলতো। যবে থেকে আমি সঞ্জয়ের কাছে এসেছি, আমার মা অনেক শান্তি পেয়েছে। আমি অনেকবার আমার মায়ের কাছে ফিটকিরির ব্যাপারে জিজ্ঞাসা করেছি, মা তুমি কি ফিটকিরির ব্যাপারে কিছু জানো? কিন্তু আমার মাও এ ব্যাপারে খুব বেশি কিছু জানতো না। ফিটকিরি জলে মিশিয়ে কি কি করা হয় এই কথা আমাকে অনেক ভাবনার মধ্যে ফেলে দেয়। আমি কাতারে এসে একেবারে মানিয়ে নিয়েছিলাম। এখন আমার ভারতে ফিরে যাওয়ার কোনো চিন্তা ছিল না। আমার কাজও অনেক ভালোভাবে চলছিল। আমার বর আর আমি দুজনে মিলে এখানে অনেক পয়সা উপার্জন করেছিলাম। আমি যেসব বাড়িতে কাজ করতাম সেসব বাড়ির লোকেরাও আমার অনেক খেয়াল রাখতো। আমি যে বাড়িতে রান্না করতাম সেই বাড়িতে আমার তৈরি রান্নার অনেক প্রশংসা হতো, আর যাদের বাড়িতে ঘর পরিষ্কার করতাম তারাও আমার অনেক প্রশংসা করত, কারণ আমি অনেক মন দিয়ে কাজ করতাম। খাবারও আমার খুব কম পরিমাণে বানাতে হতো। 2-3 ধরনের রান্না খুব অল্প পরিমাণে বানাতে হতো। কিছুদিন এভাবেই কেটে গেল। তারপর একদিন সঞ্জয় অফিস থেকে বাড়ি ফিরে আমাকে বলে যে, তোমার হাতে চা খাওয়াও তো। আজ সঞ্জয়কে দেখে অনেক বেশি খুশি খুশি মনে হচ্ছিল। আমি বরকে জিজ্ঞাসা করলাম,
তুমি কি আজকে লটারি পেয়েছো নাকি যে এত খুশি হচ্ছ? সঞ্জয় বলল, আজ তোমার সব সমস্যার সমাধান নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে এসো আর আমার কাছে এসে বসো। তোমার চিন্তা দূর হতে চলেছে। আমি তোমাকে ফিটকিরির রহস্য বলবো। আমি ফিটকিরির রহস্যের ব্যাপারে সব জেনে গেছি। আমি ফিটকিরির রহস্য জানার জন্য অনেক উৎসাহী হয়ে পড়ি। সেই জন্য খুব চটজলদি আমি চা করে নিয়ে আসি আর সব কাজ ছেড়ে সঞ্জয়ের কাছে গিয়ে বসে পড়ি। সে বলতে শুরু করে। সে বলে যে কাতারের কোনো মহিলা চায় না যে ফিটকিরির রহস্য কেউ কোনোদিন জানতে পারুক, কারণ এটার ব্যবহার অনেক বছর আগে থেকেই চলে আসছে আর তারা এই ব্যাপারটা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। সেই জন্য আয়েশা বৌদিও তোমাকে এই ব্যাপারে কিছু বলতে রাজি হয়নি। সঞ্জয়ের কথা শুনে আমি অনেক বেশি উৎসাহী হয়ে পড়ি। আসলে ফিটকিরি দিয়ে কি করা হয় যেটা এইভাবে লুকিয়ে গোপন রাখতে হয়? সঞ্জয় বলল, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা নিয়ম নীতি থাকে আর সেইভাবে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা নিয়ম মেনে চলা হয়। যবে থেকে তুমি এখানে এসেছো তুমিও নিশ্চয়ই সেগুলো দেখেছো। যেগুলো ভারতে হয় না আর যেটা ভারতে হয় সেটা এখানে হয় না। সেইভাবে ফিটকিরির ব্যবহারও ভারতে হয়, কিন্তু সেটা অন্যভাবে। আর কাতারের মহিলা সেই একই ফিটকিরি আলাদাভাবে ব্যবহার করে। কাতারের মহিলাদের ফিটকিরি ব্যবহারের কারণটা ভীষণ অবাক করার মতো। আমি সঞ্জয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। সঞ্জয় বলল, যদি ভারতেও মহিলারা এই ব্যবহারের কারণ জানতে পারে তবে তাদের বাড়িতেও প্রচুর ফিটকিরির সংগ্রহ থাকতে দেখা যাবে। আমি পরের দিকে তাকালাম আর বললাম, এবার বলেই দাও আসল কারণটা, আর কত সাসপেন্সে রাখবে? আমার কথা শুনে সঞ্জয় আমায় যে কারণটা বলল তাতে আমি আশ্চর্য হয়ে গেলাম। নিজের 24 বছরের জীবনে আমি কখনো ফিটকিরির এমন ব্যবহারের কথা শুনিনি। আমি অবাক হয়ে সঞ্জয়কে বললাম, তুমি কি সত্যি বলছো? সঞ্জয় বলল, হ্যাঁ, এটা একদম সত্যি। আমি কাতারে থাকা আমার একজন খুব কাছের বন্ধুর কাছ থেকে এই খবরটা জানতে পেরেছি আর সেই আমাকে এই ফিটকিরির রহস্যটা বলেছে। এটা আমার সেই বন্ধু যাকে আমি ভারত থেকে এত এত ফিটকিরি এনে বেচে দিই। এতে আমার অনেক লাভ হয়, কারণ এখানে ফিটকিরির দাম অনেক বেশি আর এত পরিমাণে ফিটকিরির ব্যবহার হওয়ার ফলে এখানে সহজে ফিটকিরি পাওয়াও যায় না। সেই জন্য আমি যখনই ভারত থেকে এখানে ফিরি তখনই ফিটকিরি আনি আর এখানে অনেক বেশি দামে বিক্রি করি। এখানের লোক অনেক বেশি দাম হলেও ফিটকিরি কেনে। আর সঞ্জয় আমাকে বলেছিল কাতারের মহিলারা ফিটকিরি দিয়ে এক বিশেষ ধরনের ওষুধ তৈরি করে। জলে কিছু জিনিস মিশিয়ে এই ওষুধ তৈরি করা হয় আর ফিটকিরি ওই জলে মিশিয়ে কিছুদিন রেখে দেওয়া হয়। তারপর রোজ সকালে ওই ভেজানো ফিটকিরিকে বেটে ব্যবহার করা হয়। কাতারের মহিলা রোজ সকালে এই ফিটকিরি ভেজানো জল খায় আর ওষুধটা একটানা 3 মাস সেবন করে। আর তারা বিশ্বাস করে যে এর ফলে তারা খুব সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম দিতে পারবে। কাতারের মহিলা খুব নিষ্ঠা সহকারে এই ওষুধ খায় আর এই ওষুধটি এই জন্য এত কার্যকরী কারণ 3 মাস একটানা এই ওষুধ সেবন করলে সুন্দর বাচ্চা তো হবেই, কিন্তু সেটা ছেলে হবে। এই ওষুধ খেলে ছেলের জন্ম হয়। এই কথা আমার কাছে খুব কাল্পনিক বলে মনে হয়। আর সঞ্জয় সত্যি কথাই বলেছিল যে যদি একবার ভারতের মহিলারা এই কথা জানতে পারে তবে সব মহিলা এই টোটকা পালন করতে শুরু করে দেবে। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে কাতারের মহিলা এই কথা লুকিয়ে কেন রাখে। এই কথা শুনে সঞ্জয় বলে, সবারই একটা আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে আর বেশিরভাগ মহিলা বলতেও চায় না যে সে সন্তান জন্ম দেওয়ার জন্য টোটকা ব্যবহার করে। তারা মনে করে কাউকে বললে তাদের টোটকা খারাপ হয়ে যাবে। আমি আফসোস করে বললাম, আমার কাছে তো ফিটকিরি নেই আর আমি এই ওষুধ বানাতেও পারি না। আমার কথা শুনে সঞ্জয় হেসে বলে, আমি শুধু সন্তান চাই, সে ছেলে হোক বা মেয়ে, তাতে আমার কিছুই যায় আসে না। সঞ্জয়ের কথা শুনে আমি অনেক খুশি হই, কারণ বাকি পুরুষের মতো সে ছেলে চাওয়ার আশা প্রকাশ করেনি। আমি এখনো অবধি বাড়ি বাড়ি কাজ করতাম আর কিছুদিনের মধ্যে এক বাড়ির মালকিন গর্ভবতী হয়ে যায়। আমি আমার সাধ্যমতো তার অনেক খেয়াল রাখি, কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে সে একটি ছেলের জন্ম দিয়েছিল। হয়তো তার তৈরি করা টোটকা কাজ করে গিয়েছিল। কিছুদিনের মধ্যে ভগবান আমাকেও খুশি দিয়েছিলেন, কিন্তু আমি কোনো টোটকা ব্যবহার করিনি।
আর আমি পুরো 9 মাস একদম সুস্থ ছিলাম। আর 9 মাস পর যখন আমি সন্তানের জন্ম দিই, এইটা দেখে আমি অবাক হয়ে যাই যে আমিও ছেলের জন্ম দিয়েছিলাম। আমি তো কোনো ওষুধ খাইনি, কিন্তু তারপরেও ভগবান আমাকে ছেলে দিয়েছিলেন। ছেলে মেয়ে সবই তো ভগবানের হাতে। তারপরেও মানুষ ভুলভাল টোটকা ব্যবহার করতে থাকে। কাতারের মহিলারাও এমনি একটা টোটকার জালে ফেঁসে গিয়েছিল। আমি তো এটা জানতাম না যে কাতারের কত মহিলা ফিটকিরিকে ওষুধের টোটকা হিসেবে ব্যবহার করে। কিন্তু আমি বেশিরভাগ মহিলাদের রান্নাঘরে ফিটকিরি দেখেছি। তোমরাও কি ছেলের জন্ম দেওয়ার জন্য ফিটকিরির ব্যবহার করো? বা তোমার আশেপাশে কেউ কি এই ধরনের টোটকা ব্যবহার করে? বা কোনো কবিরাজের কাছে যেতে দেখেছো কখনো তোমরা? এইসব কাজ একদম ঠিক নয়, এটা অন্যায়। ভগবান আমাদের ছেলে বা মেয়ে যাই দিক, সেটা আশীর্বাদ ভেবে আমাদের মেনে নেওয়া উচিত। ভগবান আমাদের সন্তান দিচ্ছেন, এর থেকে ভালো জিনিস কি হতে পারে? ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সন্তান থাকাটাই সব থেকে বেশি প্রয়োজনীয়। আমি আমার বরের সাথে খুব ভালো আছি। আর এখন আমি কাতারের মহিলাদের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাই না। তারা ছেলে পাওয়ার জন্য টোটকা ব্যবহার করত। এটা আমার একদম পছন্দ হতো না, ভালোও লাগতো না। মেয়ে পাওয়ার জন্য তো মহিলারা টোটকা ব্যবহার করতে পারে। মেয়েও তো ভগবানেরই দান। আমি মেয়ে অনেক ভালোবাসি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, তিনি যেন আমাকে পরের বার একটি মেয়ে সন্তান উপহার দেন। আমি মেয়ে অনেক ভালোবাসি। আমি আমার ছেলের সাথে অনেক খেলি, কিন্তু তবুও আমি একটা মেয়ে চাই, যাতে আমার পরিবার একেবারে পরিপূর্ণ হয়ে যায়। গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে যদি নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে। ততক্ষণের জন্য টাটা।